স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা দেশের ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শুরুতেই যেটি জানতে চাচ্ছি, আসলে আপনি 1.5 বছরের মতো আপনি দায়িত্বে ছিলেন, তো এই 1.5 বছরে আসলে দেশের ব্যাংকিং খাতের অবস্থা কেমন দেখলেন? দেখুন, ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে আমরা আমাদের যে শঙ্কা সেটা আগেও প্রকাশ করেছি বিভিন্নভাবে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় আমরা বলেছি যে যে চিত্রটা দেওয়া হচ্ছিল যে 9% আমাদের এনপিএল, আমাদের প্রফিটেবিলিটি হাই, আমরা ডিভিডেন্ড দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই একটা স্যান্ড ক্যাসেলের মতো, বালির উপর তৈরি করা দুর্গ, এবং এটার কোনো ভিত্তি নাই। সবই ফিকটিশাস অ্যাকাউন্টের ভিত্তিতে অনেক ক্ষেত্রেই করা হয়েছিল, এবং সেটারই সত্যতা আমরা প্রমাণ করেছিলাম। আমরা যখন সরকার হিসাবে দেখলাম, আমরা তাদেরকে মোটামুটিভাবে সত্য চিত্রটাকে আগে বের করে আনার চেষ্টা করলাম যে কতখানি খারাপ, কিন্তু বাস্তবে দেখা গেল এটা 4 গুণেরও বেশি হয়ে গেছে। তো এটা অর্থাৎ 35-36% মতো এনপিএল হয়ে গেছে। হয়তো আরেকটু বেশিও হতে পারে। যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে আমাকে চিহ্নিত করতে হয় যে সমস্যাটা কত বড়, কতখানি খারাপ। একটা ভুল চিত্র দিয়ে ডাক্তারের কাছ থেকে যে ওষুধটা পাওয়া যাবে সেই ওষুধটা তো আর প্রকৃত অসুখকে সারাবে না। কাজেই এটা আমাদেরকে বের করতে হয়েছে। দ্বিতীয়ত যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে এটা কারা করলো, হু আর রেসপন্সিবল ফর ইট। সেখানেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা যেটা করেছি যে কিছু ব্যাংকের সরাসরি আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এবং অনেকগুলো ব্যাংকেই আমরা ফরেনসিক অডিট করেছি। অর্থাৎ এটাগুলো কীভাবে গেল, নামে বেনামে আলটিমেট বেনিফিশিয়ারি কে, সেগুলোকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি, বের করার চেষ্টা করেছি। তো সেই তথ্যটাও একটা ভয়াবহ চিত্র দিল যে কিছু লোকের হাতে, যারা ব্যাংকগুলোকে কন্ট্রোল করতো, তারা কিভাবে ব্যাংকের সব সম্পদ নিজেদেরকে ডাইভার্ট করে বিদেশে পাচার করে বা দেশেও বিনিয়োগ করে লাভবান হয়েছেন, কিন্তু ব্যাংকগুলোকে তারা পথে বসিয়ে দিয়েছে। তাদেরকে কি শাস্তির আওতায় আনার উদ্যোগ নিতে পেরেছিলেন? সেটাও আমরা করেছিলাম। এটা তো আইনের প্রক্রিয়া তো বাংলাদেশে এবং পৃথিবীর সব দেশেই একটু লম্বা হয়, আইনের পথ সবসময় লম্বা বলে। তো আমরা যেটা করেছি, তাদের ব্যক্তিগত সম্পদ, পরিবারগত সম্পদ বাংলাদেশে যেগুলো ছিল সবগুলোকে কিন্তু আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। হয়তো 100% পাইনি, কিন্তু আমি বলবো যে 95% আমরা পেয়েছি। আর হয়তো কিছু বাকি থাকতে পারে এদিক সেদিক। সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। হাজার হাজার একর জমি তাদের নিজস্ব নামে বেনামে এবং ফ্যামিলির নামে আছে। সেগুলোকে কিন্তু আমরা চিহ্নিত করেছি, শুধু না, আমরা চেষ্টা করেছি অ্যাটাচ করে ফেলতে, যাতে জমি হস্তান্তর না হয়। সেটার মধ্যে ঢাকা শহরের প্রচুর জমি, বাড়িঘর, বিল্ডিং আছে। আবার তাদের বিভিন্ন এগ্রিকালচারাল ল্যান্ড বা ইন্ডাস্ট্রিয়াল প্লটস বিভিন্ন জায়গায় আছে, এবং প্রতিষ্ঠান আছে, সেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টস আছে। এগুলো সবই কিন্তু আমরা জব্দ করে ফেলেছিলাম প্রথম 2 মাসের মধ্যেই। তারপরে তো আইনগত প্রক্রিয়ায় এটা মালিকানা কী হবে, কিভাবে নির্ধারণ হবে, সেটা তো আর আমাদের দায়িত্ব না, সেটা তো কোর্টের দায়িত্ব। তো সেটা আমরা কোর্টের খাতে ছেড়ে দিয়েছি, এবং আমরা ব্যাংকগুলোকে বলেছি তোমরা মামলা করো কোর্টে, যে ব্যাংকরা মামলা করেছে, কিন্তু এখন এগুলো সবই বিচারাধীন আছে। স্যার, আপনি কতটুকু আশাবাদী আসলে? এখানে দুটো জিনিস, একটা তো হচ্ছে দেশের ভিতরের বিচারাধীন, আর একটা হচ্ছে দেশের বাইরের যে সম্পদ চলে গেছে সেটাকে নিয়ে আসে। দুটো কিন্তু ভিন্ন প্রক্রিয়া এবং ভিন্নভাবে চালাতে হবে। আমাদেরকে দুটো জায়গাতেই জোর দিতে হবে। অভ্যন্তরীণ খাতেও আমি কিন্তু বলবো যে ব্যাপক অর্থের আমরা বের করতে পারি। যেমন ইসলামী ব্যাংকের 82% শেয়ার এসএলএমের হাতে আছে, এটা কিন্তু জব্দ করা আছে, আমাদের হাতে আছে। এখন এই শেয়ারটায় আমাকে তো ব্যবহার তো করতে হবে। শেয়ারটা এখন তো কোনো ব্যবহার হচ্ছে না, এটাকে লক করে রাখা আছে, ফ্রিজ করে রাখা আছে। কিন্তু এটাকে যদি আমরা কোনো একটা মালিককে দিয়ে দিই, দেশি হোক বিদেশি হোক যেই হোক, সে যদি ইন্টারেস্ট নিয়ে ব্যাংকটাকে পরিচালনা করে, ব্যাংকটার জন্য ভালো হবে। আবার এখান থেকেও যদি আমরা 7-8 হাজার কোটি টাকা পাই, 10 হাজার কোটি টাকা পাই, সে টাকাটা দিয়ে আমরা আংশিকভাবে ব্যাংকের তারল্য সমস্যার সমাধান করতে পারবো, আমরা ডিপোজিটরদের কিছুটা প্রোটেকশন দিতে পারবো। এগুলো করা সম্ভব। আমি মনে করি যে সরকারের কিছু দৃঢ় পদক্ষেপের দরকার আছে, যেটা আমরা করতে পারিনি।
সেটা হলো যে যেখানে আইনগত চিহ্নিত হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি বা এই পরিবার এইভাবে এই কাজটা করেছে, এই সম্পদগুলোকে দ্রুত জব্দ করে দ্রুত ওই বিচার কার্যগুলোকে সম্পন্ন করেই এটাকে বাজারে নিয়ে আসতে হবে এবং এই অর্থটাকে সংগ্রহ করতে হবে। এই অর্থটাকে তো অচল করে লাভ নেই। আমাদের দেশের একটা বড়, আমাদের ভালো একটা গুণ হচ্ছে যে আমরা সম্পদগুলোকে নষ্ট করে ফেলি। আপনি যদি আজকে বলেন যে সোনালী ব্যাংকের যে একটা হয়েছিল না, লোন কেলেঙ্কারি, হলমার্কের কি সম্পদ উদ্ধার হয়েছে আমাদের? 100 টাকা কিছু হয়নি। আমাদের যে আরেকটা ছিল না যে হাই কোম্পানি হলো পরে, যেটা ডেস্টিনি, হ্যাঁ ডেস্টিনি। ডেস্টিনির কি সম্পদ আমরা উদ্ধার করতে পেরেছি। তা আমাদের একটা বড় ফেলিয়ার হচ্ছে, আমরা কারো সম্পদ জব্দ করতে পারি, কিন্তু সম্পদটাকে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যে আমরা কম্পেনসেট করব, 1 পয়সাও কেউ পায়নি। বছর এটা কিন্তু যুগের পর যুগ পার হয়ে গেছে, আর কিছু পাবেও না হয়তো। এইটা যেন না হয়। এই ক্ষেত্রে ডিপোজিটরদের টাকা গেছে, ডিপোজিটরদেরকে কম্পেনসেট করাটা আমাদের নৈতিক এবং তার দায়িত্ব। আমি মনে করব সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা দ্রুত বিচার কার্য শেষ করে এই সম্পদগুলো যেটাকে আটকানো আছে সেটাকে, এটা কিন্তু জমিগুলো পরে আর পাওয়া যাবে না, বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাবে, ফ্যাক্টরিগুলো নষ্ট হয়ে যাবে। এটা সম্পদ নষ্ট হওয়ার আগে সম্পদটাকে বাজার যাতে করে এটা থেকে যা পাওয়া যায় সেটাকে উদ্ধার করে ডিপোজিটরকে দিয়ে দেওয়া, এটার ব্যাপারে সরকারকে তৎপরতা নিতে হবে। এখানে বসে থাকলে হবে না। আর বিদেশিদের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা টাস্কফোর্স গঠন করেছি, আমরা ইনভেস্টিগেশন করেছি, বিদেশি সাহায্য নিয়ে আমরা ইনভেস্টিগেশন করেছি, আমরা রিকোয়েস্ট ফর লিগ্যাল সাপোর্ট চেয়েছি আমরা বিভিন্ন দেশে। কিছু কিছু ক্ষেত্রে আমরা জবাব পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু প্রোগ্রেসও দেখছি। যেমন ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইংল্যান্ডে, তারা সাইফুজ্জামানের সম্পত্তি আটকিয়ে সেটাকে অকশন করে ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো এইগুলোকে চালু রাখতে হবে আমাদেরকে। তা সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই সেটা বলবো না, সম্ভাবনা আছে, কিন্তু কেসটা জটিল এবং কেসটা অনেক বৃহৎ আকারে। আমরা যেটা করেছি, 13টা প্রাইভেট সেক্টর ল ফার্মকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছি এবং তাদের সাথে ব্যাংকারদের যোগাযোগ করে দিয়েছি ওই সব ব্যক্তিগুলোকে বিরুদ্ধে সিভিল কেস করে টাকাটা উদ্ধার করার জন্য। আমরা তারা জেলে যাক বা না যাক বিদেশে, কিন্তু তাদের বাড়িঘরগুলো যেন আমরা বিক্রি করে দিতে পারি। তো এই প্রচেষ্টা কিন্তু এখনও চলমান আছে। এখন এটাকেও এগিয়ে নিতে হবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকে। তাহলে পরে কিন্তু হয়তো 3-4-5 মধ্যেই আমরা ভালো ফল দেখতে পারবো। স্যার, একটু 5 ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে একটু আসতে চাই। মানে কিছু মহল থেকে বলা হচ্ছিল যে এগুলো বন্ধ করে দেওয়া, নানা রকম পরামর্শ আসছে আপনারা যখন এই উদ্যোগটা নিলেন আর কি। মানে সেন্ট্রাল ব্যাংক আসলে, মানে এখন আমরা দেখি আমানতকারীদের এখনো এক ধরনের এটা নিয়ে ক্ষোভ এবং হতাশা। তো এই একীভূতকরণ প্রক্রিয়াটা আসলে কি, মানে আপনি কি মনে করেন যে সঠিক ছিল, বা এখন পর্যন্ত এই দুর্দশা আসলে কাটছে না কেন? দেখুন, একীভূতকরণ প্রক্রিয়াটা সঠিক ছিল না শুধু না, এটা একমাত্র প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে আমাদেরকে। মাঝখানে যেটা হঠাৎ করে একটা ধারা যোগ করে দেওয়া হলো যে পুরো মালিকদের ফেরত নিয়ে এসে ব্যাংকগুলোকে, এটার ফলে যেটা হলো যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এটা কিন্তু এই কার্যক্রমটাকে পিছিয়ে দিয়েছে। আমরা মাঝখানে আরও 3-4 মাস 5 মাস হয়তো হারিয়ে ফেললাম, প্লাস কিছু মানে অ্যাটেনশনটা ওখান থেকে সরে গেছে সরকারের এবং এই কার্যক্রমটা স্থবির হয়ে পড়েছে। আবার মালিকরা পায়তারা কষতেছিল এবং তার প্রস্তাবও দিয়েছিল যে ব্যাংকগুলো তারা ফেরত নিয়ে নেবে অনেকেই। আমি মনে করি যে সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না এবং সরকার ওই ধারাটার যেটা উইথড্র করছেন সেটাই সঠিক সিদ্ধান্ত। এই ধারা সংযোগ হওয়ারই প্রয়োজন ছিল না এবং এটা হওয়াতে আমাদের সরকারের একটা ইমেজ নষ্ট হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। তো যাই হোক, এখন এই ব্যাংকটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, পেছন দিকে নেওয়ার কোনো উপায় নেই। আগামী 2-3 বছরের মধ্যেই এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং এটা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া। তখন ব্যক্তি খাত এটাকে নেবে এবং সরকার এখান থেকে বের হয়ে আসবে। আমানতকারীদের অনেকের আমরা ক্ষোভ দেখেছি, বিশেষ করে আপনার উপরে হেয়ার কাট সহ বেশ কিছু ইস্যুতে। তাদের যে লুটেরাদের কারণে ব্যাংক লোকসান করেছে তার দায় তারা কেন নিবে আর কি। আমানতকারীদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমানতকারীদের উদ্দেশ্যে আমি দুটো জিনিসই বলবো, যে এখানে আইনগতভাবে আমানতকারীরা কিন্তু 2 লক্ষ টাকার উপরে কিছুই পায় না। সেই টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে 2 লক্ষ টাকা করে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে। তারপরে যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সরকারের, আমি বলবো, বদান্যতার কারণে।
সরকার এই ব্যাংকটাকে উদ্ধার করেছে, IMF তো বলেছিল যে এটাকে লিকুইডেট করে দাও, তাহলে তো আমানতকারীরা কিছুই পেত না, 2 লাখ টাকাই পেত। এখানে আমানতকারীদের একটু বুঝতে হবে যে সরকার যে পরিকল্পনাটা করা হয়েছিল, বিশেষ করে আমার সময় যেটা ছিল, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল সিনারিও। তাতে প্রতি 3 মাসে তারা 1 লক্ষ টাকা করে পেত এবং 2 বছর পরে তারা পুরোপুরি টাকা উদ্ধার করতে পেত। প্রায় 1 বছর তো হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে একটু ধৈর্য তো ধরতেই হবে। আমি একটা ফাঁদে পড়ে গেছি, ফাঁদ থেকে উদ্ধার করছে কে? সরকার। কাজে সরকারের প্রতি আমি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো। আমি আমানতকারীদের উদ্দেশ্যে এখনও বলবো যে আপনারা ব্যাংকের উপর আস্থা রাখুন, সরকারের উপর আস্থা রাখুন, ব্যাংকের থেকে টাকা সরাবেন না, ব্যাংকে টাকা জমা রাখুন, আস্তে আস্তে দেখবেন যে ব্যাংকটা দাঁড়িয়ে যাবে। আরেকটা বিষয় স্যার বলা হয় যে এক্সিম ব্যাংকের অবস্থাটা একটু ভালো ছিল, একীভূত করে মানে এই ব্যাংকটিকে মানে এই প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়ার, মানে এটা একটা ফিকশন বা মিথ বলবো আমি। সবচেয়ে বেশি টাকা লেগেছে এক্সিম ব্যাংকের পেছনে, এখনও লাগবে এক্সিম ব্যাংকের পেছনে। দ্য হোল ইজ বিগ। প্রথমে আসার পরেই এক্সিম ব্যাংক থেকে বলা হলো যে তারা এক্সপোর্টারদের যে টাকা প্রসিডস এসছে সে টাকা খেয়ে ফেলছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ সেটার পরিমাণ কত? 1,000 কোটি টাকার বা 1,200 কোটি টাকার মতো আমি দিলাম, বাংলাদেশ ব্যাংকের টাকা থেকে দিলাম। কয়েক মাস পরে আবার এসে বললো আরও লাগবে, আরও 1,000 কোটি টাকা, সেটাও দেওয়া হলো। তারপরে এক্সিম ব্যাংকে কিন্তু আমরা লিকুইডিটি সাপোর্ট হিসেবে আরও 7,000 10,000 কোটি টাকা দিলাম। তারপরেও তো কোনো ফল তো আমরা দেখলাম না। কিসের ভালো ব্যাংক এটা? ওইখান থেকে প্রচুর লুটতরাজ হয়েছে, নাসার গ্রুপ ওটাকে শেষ করে দিয়ে গেছে। কাজে এটা রক্ষা করার কোনো উপায় ছিল না। আমরা 1 বছর সময় দিয়েছি তাদেরকে, নতুন যে বোর্ড করে দিয়েছিলাম তাদেরকে কিন্তু 1 বছর সময় দেওয়া হয়েছিল। 1 বছরে তারা আমাদের কাছ থেকে 10-12 হাজার কোটি টাকা নিয়েছে, কিন্তু টার্ন অ্যারাউন্ড কিছু করতে পারে নাই। স্যার আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক আপনারা দেখছেন স্টার মানি, নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ স্টার মানিতে। আজ আমাদের সাথে আছেন সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। আমরা আবারও আলোচনায় ফিরছি। স্যার আপনি ইসলামী ব্যাংকের কথা বলছিলেন। আমরা এক ধরনের অস্থিরতা দেখছি, বিশেষ করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে একটি পক্ষকে আমরা রাজপথে দেখছি, আবার পর্ষদ সৎ এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে পর্ষদ গঠনের দাবিতে বাংলাদেশ ব্যাংক থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত বিষয়। মানে ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন, বা আপনার পরামর্শ কি এক্ষেত্রে? আমি যখন বাংলাদেশ ব্যাংকে জয়েন করলাম, সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ইসলামী ব্যাংক। কারণ সবচেয়ে বেশি অর্থ লুট করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে। এটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ ছিল যে সবগুলো ব্যাংকে এক করলেও ইসলামী ব্যাংকের যে ডিপোজিট সেটা সমান হয় না। মানে সবগুলো ব্যাংক, মানে সবগুলো দুর্বল ব্যাংকগুলোকে এক করার পরেও সে এত বড় একটা হোল সেখানে। কিন্তু এটা বলবো যে আমরা যখন নতুন করে বোর্ড করে দিলাম, যখন কার্যক্রমটা আবার শুরু হয়ে গেল নতুন উদ্যমে, আমরা কিন্তু অভূতপূর্ব সাড়া পেয়েছি ডিপোজিটরদের কাছ থেকে। এবং আমরা দেখলাম যে মোস্ট ইন্টারেস্টিংলি যে ইসলামী ব্যাংকের ক্লায়েন্টরা হচ্ছে খুবই নির্ভরশীল ক্লায়েন্ট। তারা ব্যাংক যাবে কিন্তু ব্যাংক ছাড়বে না, এরকম একটা ক্লায়েন্ট গ্রুপ। ফলে প্রথম বছরে 26,000 কোটি টাকা তারা নতুন ডিপোজিট সংগ্রহ করে ফেললো। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার প্রবলেম তো সলভড। যদি আমি লিকুইডিটি সলভ করতে পারি আমার প্রবলেম অর্ধেক সলিউশন হয়ে যায়। বাকি অর্ধেক হচ্ছে যে এনপিএলটাকে আস্তে 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 অ্যাড্রেস করে ছোটো করতে হবে। কিন্তু ইমিডিয়েট আমাকে ইসলামী ব্যাংকে টাকা আর বেশি দিতে হবে না। ইসলামী ব্যাংকে আমি মনে হয় 15,000 কোটি টাকা দিয়েছিলাম লিকুইডিটি সাপোর্ট, সে টাকা কিন্তু তার ফেরত দিয়ে দিয়েছিল। ইটস দ্য অনলি ব্যাংক যা সবচেয়ে আগে টাকা ফেরত দিতে পেরেছে। তো ইসলামী ব্যাংকের কোনো সমস্যা ছিল না বাই দ্য টাইম আই লেফট। সমস্যাটা হলো কেন তাইলে? এটা কিন্তু রাজনৈতিক সমস্যা, এটা অর্থনৈতিক সমস্যা ছিল না। এখন রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আমাকে এমন একটা বোর্ড দিতে হবে যে বোর্ডটা রাজনৈতিক সব পক্ষের জন্যই গ্রহণযোগ্য। এই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে তো এটাকে সলভ করা যাবে না। এটা তো এখন একটা স্থবির হয়ে আছে, এখন একটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। দুই পক্ষই মানে দেখছে, এসালম গ্রুপরাও দেখছে যে আমরা কি করতে পারি, এবং
অন্য পক্ষ দেখছে যে আমরা কিভাবে তাকে প্রতিহত করতে পারি। তো এমন একটা গ্রুপ দিতে হবে যেটা দুই পক্ষের মানে সরকারের কাছে গ্রহণযোগ্য এবং যারা এই আন্দোলনকারী তাদের কাছেও এটা ক্রেডিবল একটা বোর্ড বলে মনে হয়। তাহলে কিন্তু এটাকে সলভ করা খুব সম্ভব। এদের ক্লায়েন্টেল এখনও শক্তিশালী, এদের রেমিটেন্স বেস এখনও স্ট্রং আছে, যদিও কিছুটা পতন হয়েছে, যদিও বেশ কিছু উইথড্রয়াল হয়েছে। আমার যেটা ভয়, এটাকে যদি রাজনীতিকীকরণ করা হয়, আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, এবার কিন্তু এখানে একটা বড় ইমিডিয়েট ধস হয়ে যাবে এবং এই ধসের পরিমাণটা হবে লক্ষ কোটি টাকার উপর। এটা 10,012, এখন তো অলরেডি 13,000 কোটি টাকা দেওয়া হয়েছে মনে হয়, এটা 13,000 থাকবে না, 1,30,000 হয়ে যাবে। তখন কি করবে সরকার? আগে থেকে বুঝে কাজ করতে হবে। এবং এটাতে যে অস্থিরতা, এটা তো শুধু ইসলামী ব্যাংকে থাকবে না, এটি অস্থিরতাটা সব ব্যাংকিং খাতে ছড়িয়ে যাবে এবং সামগ্রিকভাবে সব ডিপোজিটারি উদ্বিগ্ন হয়ে যাবে। সো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে নতুন ক্রাইসিস সৃষ্টি না করা এবং পুরনো ক্রাইসিসগুলোকে ধীরে ধীরে সমাধান করা। স্যার, আপনি রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলছিলেন। আমরা দেখেছি যে আসলে সেন্ট্রাল ব্যাংকের যে স্বায়ত্তশাসন নিশ্চিত করা, মানে সেই জায়গাটায় বেশ কিছু চেষ্টা করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় আপনি দায়িত্বে ছিলেন। আপনি যে সময়টায় দায়িত্ব ছিলেন, মানে আপনি আসলে কতটুকু চাপ পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে, বা সেরকম কিছু ছিল কিনা? না, আমি বলবো যে মোটামুটিভাবে আমি কোনো সেরকম বড় কোনো চাপের সম্মুখীন হইনি, একেবারে হয়নি। চিফ অ্যাডভাইজারের অফিস থেকে আমাকে কোনো রিকোয়েস্ট কোনো সময় করা হয়নি। ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে তো আমাদের ডায়ালগ থাকে, সেখানে কিছু এক্সচেঞ্জ অফ ভিউজ হতেই পারে, সেটাকে আমি চাপ বলবো না, সেটা আমি বলবো কনসালটেশন পার্ট হিসেবে, কোঅর্ডিনেশন পার্ট হিসেবে। সেখানে ওই ধরনের কোনো চাপ ছিল না। যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলবো সেটা হলো যে এই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের আইনটা, এটা আমরা করতে পারিনি। এবং এটা আমি বলবো যে আমাদের তৎকালীন যে অ্যাডভাইজার সাহেব ছিলেন, উনি এটাকে করতে দেন নাই। কেন করতে দেন নাই জানি না, বিকজ উনি যখন গভর্নর ছিলেন উনিও কিন্তু চেষ্টা করেছেন স্বায়ত্তশাসনের জন্য। ভালো স্টাফ রাখতে হলে তো আমাকে ভালো বেতন দিতে হবে। আমি একটা প্রাইভেট সেক্টরের একটা এমডিকে আমি 30 লক্ষ টাকা বেতন দিই, বা 25 লক্ষ টাকা বেতন দেওয়া হয় ভালো যারা করেন, বা 20 লক্ষ টাকা পায়। আর আমি একটা ডেপুটি গভর্নর বা স্বয়ং গভর্নরকেই বেতন দিচ্ছি, গভর্নরকে বেতন দিচ্ছি 82,000 টাকা, আর ডেপুটি গভর্নরের বেতন দিচ্ছি 70-72 হাজার টাকা। এটা যায় না, এটা হয় না। এখানে ভালো লোক পাওয়া মুশকিল হবে, বাইরে থেকে কেউ আসবে না। স্যার, এই শ্বেতপত্রে আমরা যেটি দেখেছি, পাচার বা এই জায়গাগুলোতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, এরকম একটা নেক্সাসের মাধ্যমে আসলে এই তো সেক্ষেত্রে ব্যবসায়ী মহল বা রাজনীতিক মহল থেকে আসলে কোনো চাপ, তদবির বা প্রেশার, এই জিনিসগুলো ছিল কিনা? না, ব্যবসায়ী মহল তো সবসময় চাইবে তাদের অসুবিধাগুলোকে তুলে নিয়ে আসতে, এবং কিছু সুবিধাও হয়তো তারা চাইতেই পারে জেনুইনলি, এবং সেটা তো আমাদের দায়িত্ব। তো আমরা বসেছি ব্যবসায়ীদের কাছ থেকে, ব্যবসায়ীদের কথা শুনেছি, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তাদের সমস্যার কথা বলেছে, আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি প্রত্যেকটাকে অ্যাড্রেস করার জন্য, যতদূর সম্ভব করার জন্য। যেগুলো জেনুইন সমস্যা সেগুলোকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক কোনো চাপ আমরা পাইনি। একটা জিনিস ছিল, যেটা ছিল যে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল যে অনেক যারা রাজনীতিবিদ, বিজনেসম্যান ছিলেন, তাদের বিজনেস ক্ষতিগ্রস্ত হয়েছিল, গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে, ব্যাংক ঋণ বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন কোনো সংযোগ দেওয়া হয়নি, বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, এবং দিস ইজ জেনুইন। এইসব ক্ষেত্রে আমরা দুটো জিনিস করেছি, যে কিভাবে তাদের ঋণগুলোকে রিস্ট্রাকচার করে দেওয়া যায় যাতে তারা এই অ্যাজ এ ডিফল্টার হিসেবে পরিচিত না হয়ে যায়। কারণ এটা তো তাদের দোষ না, এটা বেনিফিশিয়ারি কিন্তু বর্তমান ক্ষমতাধররাই, এবং তারা এটা বেনিফিট নিয়েছেন। আমি মনে করি যে এটা ঠিকই আছে, কারণ তারা তো ক্ষতিগ্রস্ত ছিলেন। স্যার, আপনি যে 1.5 বছরের মতো দায়িত্বে ছিলেন, মানে আপনি তো অনেক উদ্যোগ নিয়েছেন, মানে নিজের থাকে না যে আপনার কাছে মোটা দাগে মনে হয় যে আমি এই উদ্যোগগুলো খুব ভালো নিয়েছি, এরকম যদি দু একটা? দেখুন, উদ্যোগ সিঙ্গুলারিটি এভাবে বলাটা মুশকিল, তবে যেটা হয় কিছু ক্ষেত্রে আমাদেরকে তো চাপের মুখে পড়তে হয়, ওপেন মার্কেট রাখতে হবে, কনফিডেন্স বিল্ডিং করতে হবে, এবং নতুন সরকার এসছে, নতুন সরকার অবশ্যই এটা করতে পারে বলে আমি আশাবাদী। সংস্কারের কথা বলছে, তো সংস্কার তো আমাকে করতে হবে। তো সংস্কার
এখনো নতুন কোনো উদ্যোগ, ভালো উদ্যোগ আমি কিন্তু দেখিনি। ইসলামী ব্যাংকের মতো ওই উদ্যোগ নিলে হবে না। ওই উদ্যোগ তো আওয়ামী লীগও নিয়েছিল, যে এটা জামাত জামাত করে ব্যাংকটাকে দখল করা করা। এখনও সেই একই ধোঁয়াই তোলা হচ্ছে। দ্যাটস নট দ্য ওয়ে টু গো। আমাকে বাজারের মতো বাজারকে চলতে দিতে হবে, ব্যক্তি খাতের প্রতিষ্ঠান ব্যক্তি খাতের মতো চলতে, আইনকে প্রয়োগ করতে হবে। কোনো ধরনের ক্ষমতাধরদের প্রতি আনুগত্য দেখিয়ে নীতি প্রণয়ন করা, সেই ধরনের করা যাবে না। আচ্ছা স্যার, রাজনৈতিক মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই নতুন গভর্নর নিয়োগ দিলেন, মানে আপনি আসলে যেভাবে বিদায় নিলেন বাংলাদেশ ব্যাংক থেকে, মানে এটা কি কখনো প্রত্যাশা করেছিলেন? আমি এই প্রশ্নে যেতে চাই না, শুধু এটুকুই বলবো যে ইটস দ্য ওয়ে ইট ওয়াজ ডান। এটা তো অনভিপ্রেত ছিলই। এটা আমাদের সবার জন্য একটা কলঙ্কিত অধ্যায়। স্যার, নতুন গভর্নরের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? না, আমি তাকে সাধুবাদ দেবো যে আপনি ভালো কাজ, ভালো জায়গায় এসছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পজিশন ইজ হায়ার দেন মোস্ট অফ দ্য মিনিস্টার্স ইন দ্য ক্যাবিনেটে, যত কথাই বলুক না কেন, গুরুত্বের দিক থেকে। এবং মানুষ কিন্তু অর্থমন্ত্রীকে হয়তো চেনে আর গভর্নরকে চেনে, আর দুই একটা মন্ত্রীকে চিনতে পারে, বাকিদেরকে কেউ চেনে না। সত্যি কথা বলতে দ্যাটস দ্য রিয়ালিটি। এবং মন্ত্রী হয়েছেন হয়তো কয়েক হাজার বাংলাদেশে গত 50 বছরে, গভর্নর হয়েছেন 13টা 14টা। সেটা বুঝতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। তো উনি, আমি আশা করবো যে উনি এই পজিশনেরকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবেন বা চেষ্টা করবেন। নির্মমভাবে কাজ করতে হবে। এবং একটা রোড ম্যাপ তো আমরা দিয়েই আসছি। আমরা 6টা 7টা আইন প্রণয়ন করে দিয়ে আসছি, ড্রাফট করে দিয়ে আসছি। যেমন ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এটা হয়ে গেছে। এটা একটা, যেটা পরিবর্তন, মানে যেটাকে নষ্ট করা হয়েছিল সেটা সরকার বলছে সেটা উইথড্র করে নেবে। দ্যাটস ওয়েলকাম। তাহলে এটা ঠিক থাকলো। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট এটা হয়ে গেছে, এটা ঠিক আছে। এই দুটো আছে। বাকি ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটা করা দরকার বলে আমি মনে করি। অনেক কিছু করার আছে। বাংলাদেশের ব্যাংকিং খাত খুবই একটা নাজুক অবস্থায় আছে। এটা আরও অনেক ভালনারেবল ছিল, সেখান থেকে একটু ভালো অবস্থা আছে, একটু স্থিতিশীল আছে। এটাকে দৃঢ়ভাবে সামনের দিকে নিতে হবে। এটা 1 বছরের কাজ নয়, 1.5 বছরের কাজ নয়। আমরা যেটা করেছি, আমরা ঠেকাটা দিয়ে আসছি, কিন্তু ফাউন্ডেশনটা দিতে পারিনি। ফাউন্ডেশনটা করার জন্য এই আইনগুলো লাগবে। এই আইনগুলো দিয়ে এই ফাউন্ডেশনটা করে এটাকে গুড গভর্নেন্স, যে জিনিসটা গুড গভর্নেন্স হচ্ছে মূল বিষয়। পৃথিবীর কোন দেশে ব্যাংক মালিকরা চালায়? বাংলাদেশ ছাড়া। ব্যাংক চলবে ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে, ব্যাংক চলবে, বোর্ড চলবে ইন্টারন্যাশনালি খ্যাতিসম্পন্ন বা দেশের মধ্যে খ্যাতিসম্পন্ন, নাম করা, ইন্টিগ্রিটিওয়ালা সেই সব লোককে দিয়ে, যারা ব্যাংক চালাবে। ধুরন্ধর ব্যবসায়ী যারা নিজের ব্যবসার স্বার্থে ব্যাংককে পরিচালনা করবে, সেই ধরনের লোক দিয়ে তো আমার ব্যাংক চালানোর দরকার নেই। ওটা করার কারণে আজকে আমাদের এই অবস্থা। এবং এতগুলো ব্যাংক রাখারও কোনো দরকার নেই। আমি বলবো যে আমি 5টা ব্যাংকে এক করে একটা করেছি, পরবর্তীতে ছিল আরও 3টা ব্যাংকে এক করে এক করা, পরবর্তীতে সেই সরকারের যে 8টা বা 9টা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেটাকে পরিকল্পনা করা ছিল, সেটাকে 8টাকে 2টা ব্যাংকে পরিণত করা। তো এগুলো করতে পারলে আমাদের ব্যাংকের সংখ্যা আমরা কমিয়ে নিয়ে এসে 15টা 20টা ব্যাংকের 15টা ব্যাংক হলে আমাদের চলে। আমাদের কেন 61টা ব্যাংক থাকতে হবে? দিস আর ফান্ডামেন্টাল ইস্যুস। এটা তো রাজনৈতিক কারণে তো 61টা ব্যাংক হয়েছে। ঘোষণা দিয়ে যে রাজনৈতিক সিদ্ধান্ত, তো সেটাকে রাজনৈতিকীকরণ থেকে বের করতে হবে। তো তাহলেই সরকারের ক্রেডিবিলিটি বাড়বে। সরকারের ক্রেডিবিলিটি বাড়ানোর দায়ভার সরকারের হাতেই, এবং ইট ইজ ডুয়েবল। এগুলো স্টকগুলো করুক, কালকে দেখা যাবে যে প্রশংসার বন্যায় ভাসবে আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের সরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টার নিউজকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।